মেয়ে আমার পছন্দ হয়েছে। কণ্ঠটা খুব চেনা লাগছে। মাথা তুলে তাকিয়ে মেঘ অবাক হয়ে যায়। কাব্য যাকে 3 বছর আগে ছেড়ে এসেছে, যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই বলে কাব্যকে ছেড়ে আসে মেঘ। আজ কাব্য তার সামনে বিয়ের পাত্র হয়ে বসে আছে। কাব্য একভাবে তাকিয়ে আছে, কিন্তু কাব্য এই অবস্থানে এলো কিভাবে? খুব দরিদ্র পরিবার থেকে এই অবস্থায় কিভাবে? মেঘ একভাবে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য নিচের দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের একটা দিন ঠিক করি। আজই বিয়া? এই কথা শুনে সবাই তো অবাক। আজই? কিন্তু কেন? দেখুন, আমি নতুন একটা প্রজেক্টে কাজ শুরু করব, তাই এরপর আমি ছুটি পাবো না, তাই বলছি আজই, যদি আপনাদের আপত্তি না থাকে। কাব্যের বাবা আর মেঘের বাবা দুজন খুব ভালোই ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, তাই এই সিদ্ধান্তে তাদের আপত্তি নেই। মেঘ অবাক হয়ে বসে থাকে। সন্ধ্যার মধ্যে বিয়ের কাজ শেষ করে মেঘকে নিয়ে আসা হয়। রাত 11টা বাজে। বাসর ঘরে বউ সেজে বসে আছে মেঘ। কিছুক্ষণ পর কাব্য রুমে এসে দরজা লাগিয়ে দেয়। কাব্য এসে মেঘের কাছে বসে। বাহ, আজও তুমি ঠিক আগের মতোই সুন্দরী। কাব্য, তুমি কিভাবে? মানে? পরিবারের শেষ সম্বল দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম, যা হঠাৎই দাঁড়িয়ে যায়। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়েছে। শুনে খুশি হলাম। দেখলে আমার ভাগ্য আমাদের এক করেই দিল। সেটাই। যা বলছিলাম, আজও তুমি আগের মতোই সুন্দরী আছো। আর কি? আজও তুমি ভালোবাসার যোগ্য নও। মানে? কিছু না। আজও ভালোবাসো না। তাহলে বিয়ে? কাব্য হেসে উঠে দাঁড়ায়। মেঘ, তুমি যখন ছেড়ে গিয়েছিলে, একবারও ভেবেছো আমার কি হবে? আমার চলার পথ হয়তো কঠিন ছিল, কিন্তু কখনো তোমাকে বুঝতে দেইনি। আর কি বলেছিলে ভবিষ্যতে? মেঘ, তুমি কখনো এটা জিজ্ঞেস করতে আমি খেয়েছি কিনা, চাকরি পেয়েছো কিনা? আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমাকে ভুলে যাও এসব বলতে। একটা বেকার ছেলের কাছে এই কথাগুলো কতটা কষ্টকর বুঝো? আর বিয়ে, মেঘ এইবার বুঝবে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। আর হ্যাঁ, তুমি ডিভোর্সও দিতে পারবে না, কেন জানো? আলহামদুলিল্লাহ, যখন আমার ব্যবসা উচ্চতায় ছিল, তখন তোমার বাবা একটা বড় পরিমাণ লোন নেয় আমার বাবার থেকে। আর মেঘ, তিনি যে কাগজে সই করেছেন, সেটা আমার দেয়া, যাতে মাসিক সুদ 50% আছে। মানে বুঝো, এই 2 বছরে তার পরিমাণ কত হবে? বাদ দাও, তোমার বোনেরও তো বিয়ের কথা চলছে, তাই না? হ্যাঁ, আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে পাকা কথা শেষ। আচ্ছা, কেমন হবে যদি বিয়েটা ভেঙে যায়? আর সবাই যখন জানবে বিয়েটা ভেঙে গেছে মেয়ের বড় বোনের জন্য, কেমন হবে মেঘ? ইস, তোর আমার কথা মতো চলা ছাড়া কোনো উপায় নেই তোমার। বলেই কাব্য পাশে বসে। মেঘের চোখ ছলছল করছে। এতটা ঘৃণা কাব্যের মনে জমে আছে তার প্রতি। মেঘের দিকে তাকিয়ে কাব্য চোখ নামিয়ে ফেলে। নামো। কি? বিছানা থেকে নামো। কেন? তোমার সাথে এক বিছানায় ঘুমানো অসম্ভব। যাও, ফ্লোরে ঘুমাও। কাব্য, নামো। ধমক খেয়ে কেঁদেই দেয় মেঘ। কাব্য বিরক্ত হয়ে একটা কাঁথার বালিশ ফ্লোরে ছুঁড়ে মারে। তারপরে সে মেঘের হাত ধরে টান দিয়ে বিছানা থেকে ফ্লোরে নামিয়ে দেয়। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য বিছানায় শুয়ে পড়ে। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য বিরক্ত হয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে। মেঘ বুঝতেই পারছে না কাব্য এসব কেন করছে। মেঘ শুয়ে পড়ে। কান্না থামছেই না। বালিশে মুখ চেপে কান্না করছে মেঘ। হঠাৎ কাব্য উঠে বসে বলে, এসব নাটক বন্ধ করে আমাকে ঘুমাতে দিন। ধমক খেয়ে মেঘ চুপসে যায়। কাব্য শুয়ে পড়ে। কাব্য আবার উঠে বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে চেয়ারে বসে মাথা নামিয়ে ঘুমানোর চেষ্টা করছে। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে। এই ছেলে কাব্য না। কাব্য এমন ছিল না। মেঘকে কষ্ট দিতে পারে না কাব্য। ভাবতে ভাবতে মেঘ ঘুমিয়ে পড়ে। সকালে পানির ঝাপটায় মেঘের ঘুম ভেঙে যায়। কাব্য দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। আর কত ঘুমাবেন? উঠুন। মেঘ কিছু না বলে বেরিয়ে যায়। কাব্য রেডি হয়ে বেরিয়ে যায় রুম থেকে। মেঘ এরই মধ্যে নাস্তা বানিয়ে টেবিলে দেয়। কাব্য না খেয়ে বের হবে তখনই, কাব্য, নাস্তা খেয়ে যা। না মা, ওটা খাবার যোগ্য না। ওই নাস্তার কোনো ভবিষ্যৎ নেই। বলেই কাব্য বেরিয়ে যায়। মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছে সারা জীবন এই অত্যাচার সহ্য করেই থাকতে হবে। কিন্তু কাব্য কি শুধু প্রতিশোধের জন্যই তাকে বিয়ে করেছে? রান্নার দিকে তাকে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। অপলক দৃষ্টি যেন খুঁজে যাচ্ছে তার আপন বস্তু। চোখ ছলছল করছে এখনো, তবে তা চাপা দিয়ে আছে মেঘ। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই আঁতকে ওঠে মেঘ। ঘুরে তাকিয়ে দেখে কাব্যের মা দাঁড়িয়ে আছে। জি মা, কিছু লাগবে? তুমি ঠিক আছো মা? হ্যাঁ মা, কেন? কিছু হয়েছে? না মা, আসলে মায়ের জন্য মন খারাপ হচ্ছে। এই তো মা। মাকে দেখেই মেঘ ছুটে গিয়ে জড়িয়ে ধরে। মেয়েকে কাছে পেয়ে মাও শক্ত করে জড়িয়ে ধরে।
মেঘের খুব কাঁদতে ইচ্ছে করছিল, এখন আর নিজেকে ধরে রাখতে পারলো না। মাকে জড়িয়ে ধরেই কেঁদে ওঠে মেঘ। মেঘের কান্না দেখে মা অবাক হয়ে যায়। মেঘ তো এত সহজে কাঁদে না। মেঘকে শান্ত করে রুমে নিয়ে যায় তিনি। কিরে তুই আজ এমন ভাবে কাঁদছিস কেন? না মা, তোমাদের কথা মনে পড়ছিল তাই আর কি। একদিনেই? না মানে, সবকিছু ঠিক আছে তো মেঘ? হ্যাঁ মা। মার কিছু বলার আগেই রান্নার চলে বেরিয়ে যায় মেঘ। ওদিকে অফিসে কাব্য চুপচাপ কাজ করছে। হঠাৎ রুমে কলিগ আসে। কাব্য, ওই কাজটা করে দিও তো। আচ্ছা। কাব্য, তোমার ব্যবসা আছে, তাও এখানে। ব্যবসা হচ্ছে পরিবারের জন্য, আর জবটা আমার জন্য। আমার নিজেরও কিছু স্বপ্ন আছে। তা বিয়ের পরেই অফিসে যে? এটা আপনার ব্যবসা না। ওকে। কলিগ চলে যায়, কাব্য আবার কাজে মন দেয়। বিকেলে কাজ শেষ করে কাব্য বের হয়। বাইকে উঠেই খেয়াল করে রাস্তার ওই পাশে একটা ফুলের দোকান। কাব্য বাইক থেকে নেমে দোকানটার সামনে দাঁড়ায়। রনির গন্ধার একটা গুচ্ছ কিনে নেয়। বাইকের কাছে গিয়ে থমকে দাঁড়ায় কাব্য। ফুল কার জন্য? ওই মেয়ের জন্য? এত সহজে? না, আগে নিজের কাজের ফল ভোগ করবে। ফুলের গুচ্ছটা ফেলে দেয় রাস্তায়, তারপর বাইকে উঠে ছুটে যায় কাব্য। দরজায় নখ দিতেই মেঘ হাসি মুখে বলে, এসে পড়েছেন? আজ দিন কেমন কাটলো? কি? আচ্ছা রুমে চলো, ফ্রেশ হবে, তারপর দ্রুত বের হয়ে আসো, আব্বু আম্মু এসেছেন। ও, এই জন্যই নাটক? কাব্য কিছুক্ষণ পর চুপ থেকে তারপর রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিন, এটা পরে নিন। কি নাটক? কাব্য খেয়াল করে দরজা খোলা। কাব্য গিয়ে দরজা আটকে দেয় আর মেঘের হাত ধরে টান দিয়ে বারান্দায় নিয়ে যায়। কি নাটক শুরু করলে এসব? দেখো আব্বু আম্মু আসছে, আর আমি চাই না তোমার আমার ব্যাপারটা ওনারা জানুক। ওনাদের কষ্ট দিতে চাই না। সেটা আমার জানার ব্যাপার না। এই অনুরোধটা রাখো। ঠিক আছে। কাব্য পাঞ্জাবি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে আসে। সামনের রুমে বসে আছে কাব্য। হাসতেই মেঘের বাবা তাকে জড়িয়ে ধরে। কেমন আছো বাবা? জি ভালো, আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো। আমার মেয়ের ভাগ্য ভালো, তোমাকে পেয়েছি। কাব্য কিছু বলল না। তুষার এদিকে আয়। মায়ের ডাক শুনে রান্না করে যায় কাব্য। হ্যাঁ মা, বলো। ওনারা বলছে পরশু ম্যাককে নিয়ে ওনাদের বাসা থেকে একটু ঘুরে আসতে। কিন্তু মা, আমার সময় হবে না। আমি যেতে বলছি, যা। ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। তুইও যাবি? কাব্য কিছু বলল না। সেই রাতে খাবার শেষ করে মেঘের বাবা মা ফিরে যায়। মেঘ রুমে গিয়ে ফ্লোরে বিছানা বানাতে থাকে, তারপর শুয়ে পড়ে। হঠাৎ তার গায়ে পানির ঝাপটা লাগে। লাফিয়ে উঠে দেখে কাব্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আর তার বিছানার এক অংশ ভিজে গেছে। ইস, ভুলে পানি পড়ে গেল। তুমি এক কাজ করো, সোফায় ঘুমিয়ে পড়ো আজ। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে অবুঝের মতো। কাব্য তাকে কেন এভাবে টর্চার করছে। গুটি গুটি পায়ে সোফার দিকে গিয়ে শুয়ে পড়ে মেঘ। ক্লান্তির পর শুয়েই ঘুমিয়ে পড়ে মেঘ। কাব্য মেঘের দিকে মুখ করে শুয়ে পড়ে। মেঘের মুখের দিকে তাকিয়ে মনের ভেতরটা কেমন একটা করে ওঠে। নিজেকে সামনে রাখাটা কষ্টের। বাচ্চা মানুষটার প্রতি ঘৃণা জন্মে তা অনেক ভয়ানক হয়ে ওঠে। মেঘের দিকে তাকিয়ে দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে কাব্য। সকালে মেঘের চিৎকারে ঘুম ভেঙে যায় কাব্যের। আটকে উঠে দাঁড়ায় কাব্য। কি হলো মেঘের? কাব্য দ্রুত উঠে বেরিয়ে দেখে মেঘ সোফার উপর উঠে দাঁড়িয়ে আছে আর ফ্লোরে একটা তেলাপোকা। এই জন্য এত চিৎকার। কাব্য বিরক্তি হয়ে ফিরে যেতে চাইলে মেঘের এই অবস্থা দেখে এগিয়ে গিয়ে তেলাপোকাটা সরিয়ে দেয়। মেঘ যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু তখনই ঘটল বিপত্তি। শাড়িতে পা পেঁচিয়ে মেঘ পড়ে যায়, আর পড়বে তো পড়বে সিরিয়ালের মতো কাব্যের কোলেই পড়ে। কাব্য বোকার মতো তাকিয়ে আছে। মেঘ দ্রুত নিজেকে সামলে উঠে দাঁড়ায়। কাব্য দ্রুত রুমে চলে যায়। রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে ঢুকেই কেবিন গিয়ে দেখে টেবিলের উপর সাদা গোলাপের একটা গুচ্ছ রাখা। কাব্য অবাক হয়ে চেয়ারে বসে ফুলগুলো হাতে নেয়। এই ফুল? জাবেদ। তার কলিগ এগিয়ে আসে। হ্যাঁ কাব্য, এই ফুল আমি রেখেছি। গলার শব্দ শুনে দরজার দিকে তাকাই দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে নীল শাড়ি পরে নিশি। নিশি বসের মেয়ে, বলতে গেলে কলেজ থেকে আমাকে চেনে। আমার সাথে কথা হয় অফিসে আসার পরই। অল্প সময়েই আমাকে ভালোবেসে ফেলে, সব কাজে সাহায্য করে। আমার হঠাৎ বিয়ের কথা শুনে অনেক কেঁদেছিল, কিন্তু জাবেদের থেকে জানতে পারে আমার বউয়ের প্রতি কোনো আগ্রহ নেই, আর হয়তো খুব জলদি ডিভোর্স হয়ে যাবে। নিশি, তুমি? কেন দিতে পারি না? পারো। জাবেদ একটু বাইরে যাবে? হ্যাঁ। জাবেদ চলে যায়। কাব্য, আমি জানি বিয়েটা তুমি ইচ্ছাই করোনি, ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। কাব্য উত্তর না দিয়ে কাজে মন দেয়। এদিকে বাসায় বিছানা গোছানোর সময় কাব্যের ডায়েরিটা খুঁজে পায় মেঘ। হাতে নেয় সেটা, খুলে পড়বে তখন ভেতর থেকে বেরিয়ে ফ্লোরে পড়ে দুটো ছবি।
ছবি তুলে নিয়ে দেখে কাব্যের পাশে একটা মেয়ে। মেঘ বুঝতে পারে কাব্য এখন অন্য কাউকে ভালোবাসে, আর এই মেয়ে তাকে কষ্ট দিতে। কান্না আসছে খুব। ডায়েরিটা পড়া হয় নাই, আর সব আগের মতো রেখে দ্রুত বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে কাঁদতে থাকে মেঘ। কাব্য তাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে, এই জন্য নাকি কাব্য অন্য কারো বলে বুঝতে পারছে না মেঘ। হয়তো কাব্যকে এখনো সে ভালোবাসে, নাকি আজই কাব্যের প্রতি ভালোবাসা আসছে। প্রশ্নগুলো সূচের মতো আঘাত করছে মনে। বিকেলে কাজ শেষ করে কাব্য বাসায় ফিরবে, তখনই বাইকে উঠে বসে নিশি। চলো, চলো মানে? আজ তোমার বাসায় ডিনার করব। আন্টিকে বলেছি দুপুরেই। বাহ, ভালো তো। কাব্য কিছু না বলে বাইক স্টার্ট দেয়। বারান্দায় দাঁড়িয়ে মেঘ রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখলো কাব্য একটা মেয়েকে নিয়ে ফিরছে। মেয়ে? মেঘ দ্রুত রুম থেকে বের হয়ে দরজায় টোকা দিতেই দরজা খোলে মেঘ। কাব্য, এই মেয়েটা। ভেতরে চলো। কাব্য নিশিকে নিয়ে ভেতরে যায়, যেন মেঘকে সে দেখেইনি। আরে নিশি, এসে পড়েছো? জি আন্টি, আর আজকে রান্না কিন্তু আমি করব। সে কি, কেন? নতুন রান্না শিখেছি, তাই আপনাদেরই আগে খাওয়াবো। পাগল মেয়ে একটা। আপনি রুমে গিয়ে আরাম করুন, রান্নাঘর আমি দেখছি। মা হেসে চলে যায়। নিশি আগেও এমন করেছে আমার মন পেতে। এই তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, আমার সাহায্য লাগবে। কাব্য মেঘের দিকে আর চোখে তাকায়। জ্বলে পুড়ে যাচ্ছে মেঘের ভেতরটা। হ্যাঁ, সাহায্য করব। আসছি, তুমি যাও। কাব্য চলে যেতেই নিশু কিছুক্ষণের জন্য মেঘের দিকে তাকিয়ে তারপর রান্নাঘরে চলে যায়। মেঘ দ্রুত রুমে চলে যায়। কাব্য টাওয়েল নিয়ে ফ্রেশ হতে যাবে, তখনই মেঘ তার হাত টান দিয়ে সামনে আনে। এসব কি? কে এই মেয়ে? আর ও? তাতে তোমার কি? আর ও নিশি খুব ভালো মেয়ে, আমার জন্য পাগল। আমি ওকে বিয়ে করব। তাহলে আমার জীবন নিয়ে এইভাবে খেলছো কেন? এত সহজে ভুলে গেলে? যাই হোক, সরো। কাব্য মেঘকে সরিয়ে চলে যায়। মেঘ পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। বাথরুমের দরজার ফাঁক দিয়ে কাব্য একবার মেঘের দিকে তাকায়, তারপর দরজা লাগিয়ে দেয়। ফ্রেশ হয়ে কাব্য রান্নাঘরে চলে আসে। নিশি রান্না করছে, কাব্যকে তাকে সাহায্য করতে থাকে। মেঘ সোফায় বসে এসব দেখছে। গা যেন যেন জ্বলে যাচ্ছে। সাবেকে ভালো না বাসলেও কি অন্য মেয়েকে তার পাশে দেখা যায় না? মেঘ কিছুতে স্থির থাকতে পারছে না। কয়েকবার পানি খাবার ছলে রান্না করে যায়। কাব্য খুব ভালোভাবে নিশির সাথে কথা বলছে, কিন্তু তার সাথে খুব রুডভাবে বলে। মেঘ আবার এসে সোফায় বসে হাত দুটো কচলাতে শুরু করে। ইচ্ছে করছে কাব্য নিশি দুজনকেই মেরে ফেলতে গলা চেপে। এদিকে খাবার তৈরি, সবাই খেতে বসে। মেঘ এখনো রাগে গজগজ করছে। নিশার কাব্য পাশাপাশি বসেছে। মেঘ কাব্যকে ঘৃণা করলে এসব সহ্য হচ্ছে না তার। নিশি সবাইকে খাবার বেড়ে দেয়, কিন্তু মেঘের তরকারি কাব্য আলাদাভাবে দেয়। সবাই খাওয়া শুরু করে। মেঘ খাবার মুখে নিয়ে চমকে ওঠে। প্রচণ্ড ঝাল, মুখ পুড়ে যাচ্ছে। খাবার ফেলে দিতে গেলেই চোখ পড়ে কাব্যের উপর। কাব্য ইশারায় খেতে বলছে, যেন ইশারা বলছে আপনি খেতে বাধ্য। প্রচণ্ড কষ্ট হচ্ছে খেতে, তাও খাচ্ছে মেঘ। সারা মুখ লাল হয়ে গেছে, ঘামছে অনেক। খাবার শেষ করেই মেঘ দ্রুত রুমে চলে যায়। প্রচণ্ড ঝাল, অনেক পানি খেয়েও ঝাল কমছে না। হঠাৎ খেয়াল করে টেবিলের উপর দই রাখা। মেঘ দ্রুত সেখান থেকে দই খেয়ে নেয়। ঝাল কমতে থাকে। এখন একটু ভালো লাগছে। কাব্য এত খারাপ, এত পাষাণ, এত কষ্ট দিচ্ছে তাকে ভেবে ডুকরে কেঁদে ওঠে মেঘ। হঠাৎ মেঘের একটা প্রশ্ন জাগে মনে। এই দইয়ের বাটি এখানে কে রাখলো? মেঘ কিছুক্ষণ চুপ হয়ে থাকে। এরপরে শুনতে পায় বাইরে কারো ফিস ফিস করে কথার শব্দ। মেঘ ধীরে ধীরে দরজার কাছে কান পাতে। শুনতে পায় কাব্যর গলা। হ্যাঁ, 3 মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে, চিন্তা করো না। তারপর তুমি দেখে নিও। সত্যিই তো? হ্যাঁ। মেঘ বুঝতে পারে কি বলছে তারা। হেঁটে বিছানায় এসে বসে মেঘ ভাবতে থাকে, 3 মাসের মধ্যেই আমাদের ডিভোর্স হয়ে যাবে, তারপর কাব্য নিশিকে বিয়ে করবে। এই ব্যাপারেই হয়তো কথা বলছে ওরা। তুমি শিওর 3 মাসেই প্রজেক্ট শেষ হবে? দেখো, যে গতিতে কাজ চলছে, 3 মাসে শেষ হবারই কথা। আর না হলে আমি দেখব, আর যদি হয় তো তুমি দেখে নিবা। আচ্ছা, এবার আমি ঘুমাতে চাই। বলে নিশি চলে যায়। আজ নিশি এখানেই থাকবে। কাব্য রুমে ঢুকতেই মেঘ আটকে উঠে চোখ মুছে ফ্লোরে নেমে বসে। কাব্য মেঘের দিকে না তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কাল তো মেঘকে ওর বাড়ি নিয়ে যেতে হবে। পরের দিন সকালে কাব্য আর মেঘ বের হয়। ঘণ্টাখানেকের মধ্যেই মেঘের বাড়ির সামনে পৌঁছে যায়, কিন্তু মেঘকে নামিয়ে কাব্য মেঘকে জানিয়ে দেয় সে তার বাড়ি যাবে না, রাতে এসে নিয়ে যাবে তাকে। বলেই কাব্য চলে যায়। মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে। বাসায় ঢুকতে অনেক প্রশ্ন